এই যে ভাগাভাগি, হ্যাঁ, মানে এটা নিয়ে প্রথম থেকেই কথা হচ্ছিল যে এত ভাগাভাগি কেন। তারপর আমরা দেখলাম গতকাল প্রেস কনফারেন্স যখন করা হয়েছিল, মানে অর্ধ শতাধিক, মানে 50টিরও বেশি অর্গানাইজেশন সংহতি জানিয়েছে। আমার মনে হয় হেন কেউ নেই যেটা এখানে সংহতি জানাবে না, মানে এই আয়োজনে, এরকম একটি আয়োজনে। কারণ যে কোনো বিবেকবান মানুষই বুঝতে পারছে যে বর্তমান সময়ে এরকম একটি আয়োজনের কতটা গুরুত্ব। আপনি যে প্রশ্নগুলি তুলেছেন এর বাইরে এই আয়োজনে আপনার কাছে আর নতুন কিছু কি আপনি পেয়েছেন, নাকি শুধুই একটা শ্রেণীর লোককেই আপনি দেখেছেন? সেই আপনি বারবার বলছেন যে কিছু শ্রেণীর মানুষ, মানে কিছু শ্রেণীর মানুষ বলতে আপনি আসলে কি মিন করছেন? বিভিন্ন পেশার মানুষ, মানে ধরেন আমি চা শ্রমিক দেখেছি, দলিত গোষ্ঠী দেখেছি, সমাজের এলিট ক্লাস দেখেছি, সব ধরনের মানুষই তো, কিন্তু আপনি শ্রেণী বলতে আসলে কাদের কথা বলছেন? আর আরেকটা কথা, এখানে যে ভেন্যুটা, যে মানিক মে এভিনিউ, সেই জায়গাটায় কিন্তু নর্মালি গেলে আপনি বিভিন্ন ক্লাসের মানুষ পাবেন। এবং তারা ঘোরাফেরা করছে, তারা আনন্দের সাথে বিকাল উদযাপন করছে। এবং এখানে একটা যেটা আমার কাছে ইউনিক লেগেছে, খুবই চোখে পড়ার মতো, যে এত নারী কখনোই একটা রাস্তায় বা একটা জায়গায় সমবেত হয়নি। এবং এত নারীর উপস্থিতিও একবারে দেখা যায়। নারী বলতে যাদেরকে আমরা বুঝি, হ্যাঁ, যে তাদেরকে আমরা একবারে এক জায়গায় দেখিনি। আমি তো শুনলাম এই আয়োজনে নারীদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি ছিল। না না, আমি আসছি ওই জায়গায়, পুরুষের সংখ্যা অনেক বেশি ছিল, সত্যি কথা, আমি ওই জায়গায় আসবো। কিন্তু নারীরও অংশগ্রহণ, শোনেন আমি একটা কথা বলি সুলতানা রহমান, এক্ষেত্রে যে বিভিন্ন সেমিনার যেখানেই যাবেন না কেন, দেখলে মনে হয় নারীরা এখানে ইনভিজিবল, বাংলাদেশে অদৃশ্য নারী, বাংলাদেশে যেন কোনো নারী নাই, রাইট? এক মুষ্টিমেয় কিছু জায়গা ছাড়া। সো এটার থেকে বেশি নারী ছিল, রাইট? সো এরকম অবাক যেখানে একটা সেমিনারে মানে 300 পুরুষ থাকলে 3 জন নারী। সত্যি কথা, আমি বহু গেছি। ওই যে সৈয়দ মুস্তাফা আলীর বইয়ের মতো আমাদেরও একখানা আছে, মানে একটা বই আছে। ওইরকম নারীর অবস্থা বাংলাদেশে, এটা সত্যি কথা। এবং আমি জোরালো ভাবে এটা বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, এটাই হলো সত্যি কথা। সো এই ক্ষেত্রে নারীর ওখানে পদচারণা এবং উপস্থিতি বেশি দেখা গেছে, পুরুষদের অনেক উৎসাহ দেখা গেছে। এবং সত্যি কথা বলতে, যে আমাকে যারা পথ দেখিয়ে জায়গা মতো নিয়ে গেছে তারাও পুরুষ, এবং তাদেরকে আমি চিনি না, তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। ইভেন একজন পানি বিক্রেতা আমাকে পানি দিয়ে পয়সাও চাইনি, বলেছে এটার ভাঙতি টাকা নেই, দিতে হবে না। এই যে এমন একটা অবস্থানে পুরুষদেরকে আরো জোরালো ভাবে তাদেরকে আসলে ওটার মধ্যে ঢোকানো, তাদের বক্তব্যের একটা, মানে তাদের ম্যান্ডেটের একটা অংশ হওয়া খুবই দরকার ছিল, যেখানে তারা একটা ক্লজ দিয়েছে, রাইট? সো এটা একটা। সো আর হলো যে বক্তা যারা ছিলেন তাদের আরো অনেক শক্তিশালী বক্তার দরকার ছিল। তারা কি ঠিক মতো স্টাডি করেনি? তারা আসলে কারা? তাদেরকে আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি, তার আগে আমি খুব একটা কাউকে দেখিনি। এই যে নতুন মুখ, এরা আসলে কারা আমি জানতে চাই। আসলে আমি এদেরকে খুব একটা চিনি না। প্রশ্ন করেছেন যে প্রিয় সুলতানা, সামিনা লুৎফা নৃত্যে কি ছিলেন? উনি কোথায়? উনি ছিলেন? সামিনা লুৎফা কি ছিলেন? ছিলেন। আচ্ছা, তাহলে ছিলেন। আমি ভাবলাম, কারণ লাকি আক্তার ছিলেন না, এবং এটা নিয়ে আমার প্রশ্ন আছে, অবজারভেশন আছে। লাকি আক্তার কেন ছিলেন না, আমি এটা খুবই বিস্মিত। কেন তাকে ছিলেন না সেই বিষয়ে আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাবো। কারণ আমি জানি যে এই সময়ে লাকি আক্তার অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে, তাকে হুমকি দেওয়া হয়েছে। এখন তিনি কি নিরাপত্তার ভয়ে যোগ হননি? আর যদি তাই হয়ে থাকে, তাহলে আজকের এই সমাবেশে লাকি আক্তারের অনুপস্থিতি কি প্রমাণ করে না যে নারীদের জন্য তারা কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি? কারণ যে লাকি আক্তারের মতো যেসব নারীরা হুমকি নিয়ে বাংলাদেশে বসবাস করছে, তাদেরকেই যদি তারা স্থান দিতে না পারে, প্ল্যাটফর্ম দিতে না পারে, তাহলে কাদের জন্য এই আয়োজন? এই প্রশ্নটি আপনাদের দুজনের কাছে আমি রাখলাম। নাদিয়া, আপনি কালকে অনেক সমালোচনা করেছিলেন এই আয়োজনের, অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন, এবং আমি তো মোটামুটি ফ্যাসিস্টের দোসর তো আগে থেকেই আমাকে বানিয়ে দিয়েছে। মানে গত 16 বছর আমি এই আওয়ামী লীগের ধারে কাছে ছিলাম না, কেউ বলতে পারবে না সুলতানা রহমান 4 আনার সুবিধা নিয়েছে, 4 আনার পরিমাণও প্রশংসামূলক কথা বলেছে। কিন্তু
5ই আগস্টের পরে আমি হয়ে গেছি ফ্যাসিস্টের বিরাট বড় দালাল, আর যারা হচ্ছে গিয়ে এই 16 বছরের সুবিধাভোগী লুটে পুটে নিয়েছে, নানান রকম সুবিধা ভোগ করেছে, তারা হয়ে গেছে ফ্যাসিস্টের বিরোধী। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে বাংলাদেশ। এবং আমাকে তো, আমি হচ্ছে গিয়ে ভয়ঙ্কর খারাপ। আচ্ছা, আই ডোন্ট মাইন্ড, তোমরা যদি খুশি থাকো খুশি, কেউ আমার ফোন পর্যন্ত ধরে না। হ্যাঁ, আবার যারা ধরে তারা বলে যে তারা কথা বলতে পারবে না, তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে এই আয়োজন নিয়ে কোনো মিডিয়ার সঙ্গে কথা বলা যাবে না। আমি অন্তত, বিশ্বাস করেন, আমি অন্তত এই আয়োজনের পরপর অন্তত 50 জনকে, কম পক্ষে আরো বেশিও হতে পারে, ফোন দিয়েছি। আমি এই যাদের সঙ্গে কথা হয়েছে তাদেরকে আমি 2টা ক্যাটাগরি করতে পারি। একটা হচ্ছে গিয়ে তারা একদল বলছে যে এটা আমাদের এই আয়োজকদের নীতিগত সিদ্ধান্ত যে আমরা গণমাধ্যমের সঙ্গে কথা বলবো না। আর একদল তারা বলছে আমি তো কথা বলতে চাই, তাহলে আমি দেশে থাকতে পারবো না, আমি নিজে ঝুমকিতে আছি, আমি খুব মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি, আমি কথা বলা আপাতত নিজেকে ইনভিজিবল রাখাটা বেশি জরুরি, সো কথা বলতে চাই না। আমি কাউকে কি বলবো, নিরাপত্তাহীন আমি করতে চাই না। আমি সেই দিক থেকে নাজিয়া আন্দালি প্রিমা, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক, আপনি অসম্ভব রকম সাহসী, কারণ বাংলাদেশে থেকে আপনি রাজি হয়েছেন, আপনি মানে কোনো কিছুকে ভয় পাননি, কেয়ার করেন। আমি জানি না আপনাকে কেউ কিছু বলেছে কিনা, কিন্তু আপনি যে সম্মতি দিয়েছেন, আমার কাছে মনে হয় আমাদের এই স্বাধীনতাটুকু থাকা উচিত। আমি কোন আলোচনায় যাব, কোন আলোচনায় যাব না, আমি যদি সেই সিদ্ধান্তটুকুই আপনারা আমার কেড়ে নেন, আর নারীর স্বাধীনতা, নারীর অধিকারের প্রশ্ন তো অনেক বড় ব্যাপার। আপনি আমার আমি একটা টক শোতে যাবো কি যাব না, আপনি আমার সেই অধিকারটুকুই কেড়ে নিচ্ছেন, সেই স্বাধীনতাটুকুই দিচ্ছেন না, তাহলে আর আমার অধিকারের কোন জায়গাটি থাকবে? নাজিয়া আন্দালি প্রিমা, মানে এই অনুষ্ঠানে আমি নাজিয়া আপনার কাছে আসবো, যে আপনি তো অনেক সমালোচনা করছিলেন, কিন্তু এই যে সবাইকে না করা, রিফিউজ করা, আওয়ামী লীগ একটা সময়ে ওই যেই তার সমালোচনা করতো, যার তার পক্ষের লোককেও সমালোচনা করে জামাত বিএনপি রাজাকার বানিয়ে দিত, এরাও তার পক্ষের লোকদেরকে সমালোচনা করে একটা ব্যারিয়ার তৈরি করে বিপক্ষে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এটা ফিল করেছি। এবং তারাই 2 দিন পরে বলবে, এই যারা এখন বলে, অনেকেই আমি শুনি বলে আওয়ামী লীগের 16 বছর কথা বলতে পারিনি, তো তারাই আবার বলবে ইউনূসের আমলে কথা বলতে পারিনি। বুঝতে পারছেন? যখন, কারণ এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত না, এটা হচ্ছে গিয়ে বদল তো হবে, আজ হোক কাল হোক। হ্যাঁ, তখন যখন বদল হবে তখন বলবে কি আমরা তো ইউনূসের আমলে কথা বলতে পারিনি। এই হচ্ছে গিয়ে অবস্থা। কারণ আপনি মানে 50 ভাগের মধ্যে অর্ধেক বললো যে আমাদের নীতিগত সিদ্ধান্ত কথা বলতে পারবো না, আর অর্ধেক বললো যে বাবারে আমি তো ভয়ে, আমি তো বাঁচতে পারবো না। নাজিয়া আন্দালি প্রিমা, আপনার সাহসটি কোথা থেকে এলো? না, আসলে এটা তো, সাহসটা তো আসলে একটা অর্গানিক ব্যাপার। আমি বাংলাদেশের একজন নারী, এমন একটা ঐতিহাসিক একটা মুভমেন্ট তৈরি হলো বাংলাদেশে, নারীর ডাকে মৈত্রী যাত্রা। আমি নারী স্বাধীনতায় ভীষণভাবে বিশ্বাসী, এবং আমি মনে করি বাংলাদেশে নারীরা এখন তারা সেফ নয়, তারা তারা ন্যায় বিচার পাচ্ছে না, তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত এখনো, এবং তাদের অনিশ্চিত ভবিষ্যৎ এমন একটা জায়গায়, যদি আমি এখানে থাকি, আমার অংশগ্রহণ একটা নারীকে হলেও একটা সাহস দেবে, একটা বাংলাদেশের যে কোনো একটা নাগরিককে সাহস দেবে। ওই সাহসের জায়গাটা আমি তৈরি করতে চাই। এবং সাহস এমন একটা জিনিস, সাহস আসলে যদি ট্রান্সপারেন্ট হয়, সাহস যদি নিরপেক্ষ হয়, সাহস নিরপেক্ষই হয় আসলে, সাহস দুর্বল হয় না। হ্যাঁ, দুর্বল যদি হয় সেটা সাহস হয় না। তো ওই জায়গা থেকে যদি দেখি, তাহলে আমার ওই জায়গাটা থাকা দরকার, নট ফর মি বাট ফর মাই কান্ট্রি পিপল, স্পেশালি আমার দেশের নারীদের জন্য তো আমার সাহসের কোনো অভাব হবার কথা নয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি আপনাকে স্যালুট, কারণ আমিও এটাই বিশ্বাস করি, সাহস আসে নৈতিকতা থেকে। নৈতিকভাবে দুর্বল মানুষের কোনোদিনও সাহস থাকে না। সো ওই দিক থেকে আমি সবসময় মনে করি আমি অসম্ভব রকম সাহসী, আমি কাউকে কেয়ার করি না, নেভার। আজকের আয়োজনে দেখলাম
কারোর সঙ্গে কথা বলা নিষেধ, এমনকি সাংবাদিকরা হলুদ সাংবাদিক এরকম প্লাকার্ড পর্যন্ত বানানো হয়েছে। এত রেস্ট্রিকশন কেন নাদিয়া? থ্যাংক ইউ সুলতানা। প্রিমা, আপনাকেও থ্যাংক ইউ। আপনি মোটামুটি আমার যা যা বলার ছিল তার সবটাই বলে ফেলেছেন। তো সুলতানার প্রশ্ন যদি অ্যাড্রেস করি, সেটা গতকালকের আলাপের কন্টিনিউয়েশন হবে। আয়োজন নিয়ে যে ধোঁয়াশা ছিল, পেছনের কর্মীদের নিয়ে যে ধোঁয়াশা ছিল, যে কমিটি ঘোষণা নিয়ে ধোঁয়াশা ছিল, এক ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স স্টাইলে কাজটা করা, তো এই সবকিছুর কন্টিনিউয়েশন আজকের এই যে মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট বুথ রেডি করে রেখেছে, যে তাদের একটা স্পোকস পার্সন আছে, সেই স্পোকস পার্সন মিডিয়া পার্সোনালিটিসদের সঙ্গে কথাবার্তা বলবেন। অর্থাৎ যেই আপনার ইন্ডিপেন্ডেন্ট যে জার্নালিজমের জায়গা, আপনি এতগুলো মানুষ নিয়ে আসলেন, আমাদের মাহমুদা খা উনি চা শ্রমিকদের নিয়ে আসলেন, কনকটুলি থেকে দলিতদের ধরে নিয়ে আসা হলো। তো আপনি বলছেন যেটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন, আর সেটা যদি হয়ে থাকে তাহলে তো আপনার আসলে সাংবাদিকদেরকে প্রশ্ন করতে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ভয় থাকার কথা না। কারণ আপনি বলছেন এ কথা যে আমি আপনার ঘোষণাপত্রে আপনি লিখেছেন যে যে কথাটা আমাকে বলতে দেয়া হয়নি, আমার মুখ বন্ধ করা যাবে না, আমি আমার কণ্ঠরোধ করা যাবে না, আমি আজকে প্রতিবাদ করব, এগুলো মুখে আপনি বলছেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে আপনি এত ভয় পাচ্ছেন, এত ভয় পাচ্ছেন যে আপনি কোন রকম কোথাও বিবৃতি দিচ্ছেন না, কারোর সঙ্গে কথা বলছেন না, কোনো টকশোতে উপস্থিত হচ্ছেন না, সাংবাদিকদের ঢুকতে দিচ্ছেন না। এটা আপনি হয়তো বলতে পারেন যে ওনারা তাদের জায়গা থেকে বলবে যে আমরা হয়তো একজনকে হাইলাইট করতে চাই না, আমরা চাই না যে একজন মানুষ এখানে, একজন নেতা বা একজন মানুষ হাইলাইটেড হোক। এটা ওনাদের যুক্তি থাকতে পারে। আমি মনে করি এটা কমপ্লিটলি ভুয়া একটা কথা এবং কমপ্লিটলি ইলজিক্যাল একটা জায়গা যদি বলে থাকেন, আমি আগে থেকেই ধারণা করে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি সরি, আমি খুব দ্রুত ডিস্ট্রাক্টেড হয়ে যাই। লাকি কেন থাকবে, সে রাজাকারদের ফাঁসির আন্দোলন করে যাচ্ছে। লাকির বিষয়টা আমি একটু পরে কথা বলছি। তো এই যখন ঘটনা যে আপনি দলিতদের বলছেন, আপনি প্রতিবন্ধী মানুষের কথা বলছেন, আপনার ঘোষণাপত্রে সেই কথাটা আছে যে আমরা সবার কথা বলছি, কিন্তু সাংবাদিককে আপনি প্রশ্ন করতে দিচ্ছেন না, আপনি টক শোতে আসছেন না, আয়োজকদেরকে একজনকেও পাওয়া যাচ্ছে না। এটা আমাদের নৈতিক, আমাদের দলীয় সিদ্ধান্ত, এটা আপনি বলছেন। প্রথম জিনিস হচ্ছে দলটা কারা, আপনি আগে বলেন যে অর্গানিক ভাবে যদি একটা দল তৈরি হয় তাহলে এই পরিমাণ সিদ্ধান্ত এটা রাস্তার মাঝখান থেকে এমনি এমনি উঠে আসে না। তো প্রথমে আপনি একটা মিথ্যা কথা বলেছেন যে এটা একটা অর্গানিক ভাবে তৈরি হওয়া একটা আন্দোলন। এক নাম্বার মিথ্যা কথা প্রমাণিত। কারণ যদি অর্গানিক ভাবে এটা তৈরি হতো তাহলে আপনি দেখতেন যে যে কোনো অর্গানিক জিনিস খুব হ্যাপহ্যাজার্ড হয়। অর্গানিক জিনিসের মধ্যে আপনি জিওমেট্রিক শেপ পাবেন না। আপনি এখন যে আন্দোলনটা, আজকে যে সমাবেশটা আপনি দেখলেন, সে সমাবেশটা খুব ফিক্সড। আপনি জিওমেট্রিক শেপের ভেতরে সেই সমাবেশটাকে ফেলতে পারবেন। ওরা সার্কেল করে বসেছিল, সেই সার্কেলের জিওমেট্রিক পানের বাদ দিয়েও আপনি দেখবেন যে এটা অর্গানিক অর্গানাইজেশন না। এক। 2 নাম্বার জিনিস হচ্ছে সে কারণেই মিডিয়াকে এত ভয় পাওয়া, যে আমি ধরেন হেফাজতেরও কিছুদিন আগে একটা সমাবেশ হলো, আপনি দেখেন যে ওখানে বিভিন্ন সাংবাদিক সাধারণ মাদ্রাসার ছেলেদেরকে প্রশ্ন করছে না যে আপনি কোত্থেকে এসছেন, কেন এসছেন ইত্যাদি, এবং সেটার এক ধরনের, যেহেতু এগেন এদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়, ট্রাকে করে বাসে করে নিয়ে আসা হয়, তো ওনারা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিতে পারেন না, ওনারা জানেন না। তো তখন এক ধরনের ক্লিক বেইটিও একটা হাস্যরসের তৈরি হয়। তো সেটা ওনারা করতে চান না, উইচ ইজ ফাইন। নাদিয়া, এটা কিন্তু হয়েছে। আজকে আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখেছি, আমি দেখালাম না কারণ আমি চাই এরকম আয়োজন বেশি বেশি করে হোক, সত্যি সত্যি অর্গানিক হোক। কিন্তু আমি দেখেছি কয়েকজনের বক্তব্য, যারা এখানে অংশগ্রহণ করেছেন একেবারেই সমাজের তৃণমূল পর্যায়ের নারী, তারা জানে না কেন এসেছে, এরকম আমি ভিডিও ক্লিপ দেখেছি।
আমি এখানে দেখালাম না তাদের প্রতি শ্রদ্ধা রেখে। সেটা পার্সোনাল জায়গা থেকে হয়তো হতে পারে, যে ধরেন আমরা যেহেতু এক ধরনের সিটিজেন জার্নালিজম আছি, তাই না, ফেসবুক ইউটিউব ফেসবুক টিকটক যেহেতু আছে, এক ধরনের সিটিজেন জার্নালিজম আছে, ফলত এই ধরনের বিষয় আপনি আসলে গোপন করে রাখতে পারবেন না, তো একভাবে না একভাবে বের হয়ে যাবে। ডিজিটাইজড আমরা এমন একটা টেকনোলজিক্যাল রেভলিউশনের ডোর স্টেপে বাস করি যে সেখান থেকে আপনি তথ্য গোপন করা কোনো অবস্থাতে সম্ভব না, তথ্য গোপন করা কোনো অবস্থা। কিন্তু উনাদের যে মিডিয়া ডিল করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা অত্যন্ত সাসপিশিয়াস, এবং যেটা আমি গতকালকে যেভাবে বলছিলাম যে ওনাদের একটা বড় ধরনের ফান্ডিং আছে, এবং এটা আমি একদম খুব চিন্তা করে অফিসিয়ালি এই বক্তব্যটা দিচ্ছি যে এই আন্দোলনের পেছনে একটা বড় বিদেশি ফান্ডিং আছে। ওনারা যে কটা অর্গানাইজেশনকে সামনে রাখছে, যে 50টা আপনি নামধাম জানেন না, এই ধরনের 4-5টা অর্গানাইজেশন, 5-10টা অর্গানাইজেশন আপনি দেখছেন, এনজিও অর্গানাইজেশন বাংলাদেশে, এই অর্গানাইজেশনের কথা বলছি না, বা মার্জিয়া প্রভারা চাঁদা তুলছে, সেই আলাপটাও দিচ্ছি না। তো এই এর বাইরে পেছন থেকে যে ফান্ডিংটা এসছে, যেটা একটা বড় ধরনের ফান্ডিং, সেটা আড়াল করার এক ধরনের প্রয়াস আছে এখানে, এবং সে কারণে মিডিয়া নিয়ে যে ঢাক ঢাক গুড়গুড়, সেই বিষয়টা এটার ওই পেছনের ঘটনার প্রতিফলন। এটা আকাশ থেকে পড়েনি হঠাৎ করে যে আমি আজকে ঘুম থেকে উঠলাম, সিদ্ধান্ত নিলাম আজকে আমি কোনো সাংবাদিকের সাথে কথা বলবো না, কারণ বাংলাদেশের সাংবাদিকরা সব দালাল। তো সেটা হতেই পারে, বাংলাদেশে প্রচুর দালাল সাংবাদিক আছে, বাংলাদেশে প্রচুর এখন পর্যন্ত ফ্যাসিস্ট ন্যাবলার প্রচুর সাংবাদিক আছে, থাকাটাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না, তাই না? তো সেটা আপনি ইয়ে করতেই চাইতেই পারেন যে আমরা যাতে ইয়েলো জার্নালিজমের দিকে না যাই, ভুলভাল কথা যাতে না বের হয়, ফাইন, কিন্তু এটা আসলে কোনো পদ্ধতি না যে পদ্ধতিতে মিডিয়াকে ডিল করা এবং 5 জনের সাথে কথাবার্তা বলার যে স্টাইলটা, এটা এটা প্রমাণ করে যে আপনার এখানে অন্য গ্যাঞ্জাম আছে, এবং যেটা আমি বলছি এখানে বড় টাকার ডিলিংস অলরেডি হয়ে গেছে। আর ছোট ছোট এই যে গণচাঁদা দেওয়ার বিষয়, এগুলি হয়তো এখন ধরেন 2 দিন পর ওনারা 2 সপ্তাহ পর একটা ডকুমেন্টেশন বের করবেন হয়তো, সেটা হলো এই যে 100, 200, 3,000, 4,000, 5,000 টাকার গণচাঁদা।